যাদবপুরে আমি আপনাকে কতগুলো কেলেঙ্কারি বলি, কোটি কোটি টাকার দুর্নীতি। আমি বলছি এর কাছে আপনার শওকত মোল্লা বা এরা সব বাচ্চা এর কাছে। আপনি শওকত মোল্লাকে বললেন না ইউপিএ, শওকত মোল্লা বাচ্চা এদের কাছে। বলছে আগামী 8 বছরের মধ্যে আপনি মানে আবার চ্যালেঞ্জ থাকলো 2034-এর মধ্যে আপনি একটা নতুন বাংলা দেখতে পাবেন। চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। আগামী দিনে প্রাইভেট স্কুল পশ্চিমবঙ্গে থাকবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। স্যার, প্রথমে সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সময়কালের 100 দিনের মধ্যে অধিকাংশ কথা রেখেছে বিজেপি। এই যে বিজেপি সরকারের ভবিষ্যৎটা কি হতে পারে তাহলে এবার? আমি আপনাকে বলি, অটল বিহারী বাজপেয়ী এবং নরসিংহ রাও যেমন দেশে প্রথম কয়েক মাসের মধ্যে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছিলেন, বড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন, পশ্চিমবঙ্গে 49 বছর পর ঠিক সেই ধরনের সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তার আমি একটা একটা করে উদাহরণ দিই। প্রথম কথা হলো যে আমাদের যদি উন্নতি করতে হয় তাহলে আমাদের কিন্তু যে মডেলটা নিতে হবে সেটা হলো মাল্টিমোডাল লজিস্টিক্স হাব। মানে একই জায়গায় একটা বড় বন্দর থাকবে, জলপথ থাকবে, এয়ারপোর্ট থাকবে, সেখানে আপনার রেলপথ থাকবে, যাতে নাকি পুরো নর্থ ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার যা যা প্রোডাক্ট আছে, বেসিক্যালি আপনার যে পণ্য আছে, সেগুলো যাতে সারা পৃথিবীতে বিক্রি করা যায়। কারণ আপনি যদি আপনার জিনিস ধরুন, আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছেন মসলান্দপুরে, সেই জিনিস যদি শুধু মসলান্দপুরে বিক্রি করেন তাহলে আপনি বড়লোক হতে পারবেন না। মসলান্দপুরের জিনিস কলকাতায় বিক্রি করলে তবে বড়লোক হতে পারবেন, কলকাতার জিনিস দিল্লিতে বিক্রি করলে আপনি বড়লোক হতে পারবেন, দিল্লির জিনিস যদি আপনি আমেরিকায় বিক্রি করেন তবে বড়লোক হতে পারবেন, তবে আপনার অ্যাডিশনাল ভ্যালু আসবে। কলকাতাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যার জন্য প্রথমে এসেই উনি ঘোষণা করেছেন যে উনি একটা গভীর সমুদ্র বন্দর বানাবেন, যেটা নাকি একমাত্র কেরালাতে নতুন একটা আদানির পোর্ট হচ্ছে ওটা আছে, বাকি অন্য কোনো বন্দর গভীর সমুদ্র বন্দর না। আমরা ডিপেন্ডেন্ট সিঙ্গাপুরের উপর, আমরা ডিপেন্ডেন্ট হাম্বানটোটা উপর, যেটা নাকি শ্রীলঙ্কার। এই নতুন পোর্ট কলকাতাকে এবং পশ্চিমবঙ্গের পুরো খেলা ঘুরিয়ে দেবে এখানকার অর্থনীতি। এবং এটাকে উনি কানেক্ট করছেন, অলরেডি তার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন লুধিয়ানা পর্যন্ত, উনি কানেক্ট করছেন সেটাকে সুরাত পর্যন্ত। উনি 5 থেকে 6টা এয়ারপোর্ট করছেন, নতুন এয়ারপোর্ট সিটি করছেন, যাতে তারা কলকাতার উপর ডিপেন্ডেন্ট না হয়। যেমন ধরুন কোচবিহার, যেমন ধরুন বালুরঘাট, মালদা, এবং এদিকে আপনার অর্ধেক হয়ে আছে অন্ডাল, সেটাকে শেষ করা, এবং কলাইকুণ্ডা, যেটা নাকি মেদিনীপুর এবং খড়গপুরকে যোগ করবে। এছাড়াও শুভেন্দুবাবু যেগুলো করছেন সেটা হচ্ছে তার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল হাব, এখানে একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল হাব করার প্ল্যান করা হচ্ছে। এইখানে উনি যেটা করছেন, এখানে যাতে নাকি ইন্টারনেটের স্পিড বাড়ে সেই জন্য সাবমেরিন কেবিল ল্যান্ডিং স্টেশন একটা করা হচ্ছে, সেটা দীঘায় এসে শেষ হবে। এইখানে শুভেন্দুবাবু শিক্ষাক্ষেত্রে যাতে নাকি যেসব ছেলেরা লেখাপড়া ছেড়ে দিয়েছে তারা যাতে প্রথমে নেক্সট মার্চের মধ্যে যাতে তারা স্কুলে ঢোকে, সেই জন্য উনি প্রথমে ইসকনের ভালো খাবার দিলেন, যাতে ওই খাবারটা অ্যাটলিস্ট খাবারের জন্য গরিব ছেলেমেয়েরা যাতে স্কুলে এসে ঢোকে, তার সঙ্গে সকালবেলা ডিম দেওয়ার ব্যবস্থা করছে। এবং এই ছাত্ররা যখন মার্চের মধ্যে স্কুলে এসে ঢুকবে তখন উনি এর মধ্যে 1 লক্ষ রিক্রুট করছেন, যার মধ্যে 50,000 শিক্ষক। উনি সেটার উপর বেস করে সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে কোন স্কুলে কোন ফিজিক্সের টিচার দরকার, কোথায় জিওগ্রাফির টিচার দরকার, কোথায় হেডমাস্টার মশাই দরকার ইত্যাদি উনি ঠিক করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছেন। তার মধ্যে উনি স্মার্ট স্কুলিং সিস্টেম করছেন। উনি একলব্য স্কুল তৈরি করছেন, যেখানে নাকি শিডিউল ট্রাইবস ছেলেমেয়েরা যাদের নাকি বাড়িতে ধরুন ইলেকট্রিসিটি এখনো যায়নি, তারা হোস্টেলে পড়তে পারবে, যাতে তাদের প্রাইভেট টিউটার খরচ না হয়। উনি ইউপি এবং এমপিতে যেমন এসসি ছেলেদের জন্য, শিডিউল কাস্ট ছেলেদের জন্য বোর্ডিং স্কুল আছে, সেরকম বোর্ডিং স্কুল খুলবেন বহু। এখানে উনি ওই একরকম কি ধরনের এলিট স্কুল আছে, আমার এখনই নামটা মনে পড়ছে না, তো সেই ধরনের স্কুল উনি খোলার বন্দোবস্ত করছেন। আগামী দিনে প্রাইভেট স্কুল পশ্চিমবঙ্গে থাকবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। তার সঙ্গে কলেজে উনি এনইপি 4 বছরের গ্র্যাজুয়েশন উনি সম্পূর্ণভাবে নতুন সিলেবাসের উপর চালু করছেন, দিল্লি ইউনিভার্সিটির বা এদের মতো করে। এছাড়া উনি একটা আইআইটিকে উনি আপগ্রেড করছেন, যেটা ইনস্টিটিউটকে, যেটা শিবপুরকে করছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ
এখানে যাতে ইনোভেশন আসে সেই জন্য মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কাল্টিভেশন সায়েন্সের নতুন একটা বিশাল ক্যাম্পাস উনি খুলছেন বারুইপুরের কাছে। মেট্রোর সঙ্গে যোগাযোগ করছেন উনি, যাতে নাকি কলকাতার মানুষ কলকাতাকে যাতে ডিসেন্ট্রালাইজ করা যায়। একদিকে বারুইপুর, ওদিকে কল্যাণী, এদিকে বনগাঁ বসিরহাট পর্যন্ত ভাবা হচ্ছে, ওদিকে ভাবা হচ্ছে আপনার তারকেশ্বর চাপাডাঙ্গা পর্যন্ত, চুঁচুড়া পর্যন্ত, এবং কল্যাণীতে একটা এয়ারপোর্ট হবে যাতে নাকি কলকাতাটাকে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ করা যায়। আমি বলছি গত 1 মাসে যে কাজ করেছে বাঙালি, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেনের পর কোনো বাঙালি ভাবতে পারেনি এত ধরনের এত বড় কাজ। এবং যে জন্য ওনার বিরুদ্ধে এই বদনাম করতে বামপন্থীরা নেমে গেছে অলরেডি। তারা তো যেখানেই এই ধরনের দেখে তারা তো রাস্তায় নেমে যায়, তো সেই জন্য এই বদনাম করতে নেমে গেছে। বাট একটা খুব ভালো ভবিষ্যতের দিকে তারা স্বাস্থ্য, পঞ্চায়েত থেকে শুরু করে কৃষি ব্যবস্থা, কৃষি বন্টন, এগ্রিকালচার, ডেয়ারি, প্রত্যেকটা ক্ষেত্রে উনি, আমি বলতে মানে যদি বলি আপনার এখানে মানে 1 ঘন্টা সময় লেগে যাবে, এত কাজ এত সিদ্ধান্ত গত 3 মাসে হয়েছে। মানে আমি বলছি আগামী 8 বছরের মধ্যে আপনি, মানে আবার চ্যালেঞ্জ থাকলো 2034-এর মধ্যে আপনি একটা নতুন বাংলা দেখতে পাবেন। চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। আরেকটা যে বিষয় রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরোধীরা নানা রকম অপপ্রচারে তারা ব্যস্ত। তারা এতদিন ধরে, যখন তৃণমূলের জামানা ছিল, অযোগ্যদের তারা ভাতা দিতে ব্যস্ত ছিল। তাই জন্যই কি অপপ্রচারের জন্য তারা এত জোর দিচ্ছে এখন? দেখুন, ঘটনা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দিতে মমতা ব্যানার্জি 8 মাস সময় নিয়েছিলেন। কোনো রকম উনি না করে, মানে চেক না করে উনি লক্ষ্মী ভান্ডার দিয়েছিলেন। অন্নপূর্ণা যোজনার বিরোধীরা এবার সেই জন্য অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু এদের এটাকে দেখুন, প্রথমত 2,40,00,000 যারা পেয়েছিল তাদের মধ্যে বাংলাদেশি আছে, তাদের মধ্যে পুরুষ মানুষ আছে, তাদের মধ্যে বড় লোকেরা আছে যারা অডি গাড়ি নিয়ে চড়ে, সেই ধরনের লোককে দিয়েছে। আমাদের তো সেটা বাঁচার জন্য কিছুটা সময় দরকার। আমরা যদি বলতাম আমরা 8 মাস পরে যদি দেবো তাহলে আমাদের সঙ্গে কোনো সমস্যা ছিল না, কিন্তু প্রথমেই শুরু হয়েছে 1 মাসের মধ্যে। দেখুন, এত কোটি লোকের অ্যাপ্লিকেশন বাঁচা সম্ভব না, সেখানে কিছু অসুবিধা হচ্ছে। কিছু মানুষ ভুল ফর্ম ফিল আপ করেছেন, কিছু মানুষের ক্ষেত্রে চেক করতে ভুল হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে এই মাসের মধ্যে সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই আমরা দেখলাম বিএসএফ কে জমি দিল রাজ্য সরকার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এত দীর্ঘ টালবাহানা কেন ছিল? না, ছিল কারণ মমতা ব্যানার্জি চাননি যে এটা হোক। মমতা ব্যানার্জি চাননি যে এই সমস্যাটার সমাধান হোক। সেই জন্য উনি দেননি এটা। উনি চাইতেন যে বাংলাদেশিরা এখানে ঢুকুক, সেই জন্য এখানে কোনো রকম সমস্যার সমাধান হয়নি। মানে উনি দেননি, ইচ্ছাকৃতভাবে দেননি। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার মিলিতভাবে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনই চাননি যে সাধারণ মানুষের উন্নয়ন হোক, রাজ্যের ভালো হোক? তাই কি কেন্দ্রের সাথে এত তার মতবিরোধ লেগে থাকতো? দেখুন, মমতা ব্যানার্জি যদি চাইতেন যে পশ্চিমবঙ্গে উন্নয়ন হোক, যদি উনি চাইতেন, তাহলে কি উনি বলতেন যে আমি জমি দেবো না, আমি এসইজেড দেবো না? উনি কি তাহলে বলতেন আমি কোনো রেলের প্রজেক্ট করতে দেবো না, আমি মেট্রো রেল প্রজেক্ট করতে দেবো না? উনি কি তাহলে বলতেন যে আমি এখানে কোনো সড়ক করতে দেবো না? উনি কি বলতেন যে আমি এয়ারপোর্ট এক্সপানশন করতে দেবো না? উনি এখানে এগ্রিকালচারের জন্য কিচ্ছু করেননি। ইভেন এগ্রিকালচারের যেটুকু অবস্থা ছিল তার থেকে চাষিদের অবস্থা খারাপ করে দিয়েছেন। চাষিরা এখন চাষ করতে পারতো না। পুরো ফিশারিজের ব্যবসা উনি মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। এখানকার ডেয়ারি ব্যবসা উনি মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। সর্বনাশ করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। ওনার টার্গেট ছিল পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়া। অপরদিকে আমরা দেখছি রাজ্যে অবৈধ নির্মাণ নিয়ে করা পুর প্রশাসন আর রাজ্য সরকার গোটা কলকাতা শহর জুড়ে চেয়ে গিয়েছে গত 15 বছরে অবৈধ নির্মাণ। কিভাবে এত গাফিলতি এবং মানুষের জীবন নিয়ে যে ছেলে খেলা করলো তৃণমূল, তার খেসারত কে দেবে? শুধু তৃণমূল না, সিপিএমও করেছে। গত 49 বছর ধরে এটা চলেছে। আপনি যদি নাকতলা বা আপনি যদি যান, আপনি নাকতলা বা অন্যান্য জায়গায় যদি যান, আপনি দেখতে পাবেন যে বা পুরো দক্ষিণ কলকাতা যদি যান আপনি দেখবেন যে কোনো রকম সিটি প্ল্যানিং ছিল না। ছোট ছোট রাস্তা, যে রাস্তা দিয়ে ইভেন দমকল যেতে পারে না। আপনি যদি ফায়ার অডিট করেন, আপনি যদি স্ট্রাকচারাল অডিট করেন, আপনি যদি সয়েল অডিট করেন, আপনি অন্যান্য বিভিন্ন যে চেকিং হয় সেই চেকিং যদি করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি পশ্চিমবঙ্গের 80% যারা ফ্ল্যাট বাড়ি আছে সেই ফ্ল্যাট বাড়ির লোকেরা ওখান থেকে নেমে চলে আসবে। কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। যে রেস্টুরেন্টগুলো চলছে, যে হোটেলগুলো চলছে, তার 90% আপনাকে বন্ধ করে দিতে হবে। আপনার যে অফিসগুলো চলছে সেই অফিসগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। ফলে আমি আপনাকে বলছি যে এখন রাতারাতি তো সেটা সম্ভব না, এবং রাজ্যের 50% লোক বেকার হয়ে যাবে। কারণ ওই বিল্ডিংগুলোতে যদি আপনি ঢুকতে না দেন, লোকগুলো চাকরি করবে কোথায়? বেকার হয়ে যাবে। আমি আপনাকে বলছি যে জন্য রাজ্যে এখনই রাতারাতি সম্ভব না। এরা নিজেরাই দেখুন না, এই রেল কিছু হকারকে সরিয়েছে, তারা আদালতে চলে গেছে।
আপনি এদের যদি বন্ধ করতে যান, একদিকে ইল্লিগাল কাজ করেছে, ওদিকে তারা ইয়ে নিয়ে মানবাধিকার নিয়ে তারা চলে যাবে ইয়েতে আদালতে। ফলে আস্তে আস্তে এটা করতে হবে, এতদিনের জঞ্জাল আস্তে আস্তে সাফ করতে হবে। এমনকি আমরা এও দেখলাম যে অগ্নি নির্বাপন ব্যবস্থায় চরম অভাব দিল শিয়ালদা মার্কেটেও। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুতের তার, সব জেনে বুঝেও চুপ করেছিল তৃণমূল। এবার কি তাহলে বদলাবে পরিস্থিতি? দেখুন, বদলাতে তো হবেই, কিন্তু আমি বলছি ধরুন এই যে এতগুলো দোকান, ধরুন কয়েকশো দোকান, আপনি যদি রাতারাতি বিদ্যুতের জন্য এই দোকানগুলোকে বন্ধ করে দেন, কয়েক হাজার লোক বেকার হয়ে যাবে। ফলে গভর্নমেন্টকে এটা ভাবতে হচ্ছে, তারপর তারা আদালতে চলে যাবে, বিভিন্নভাবে। মানে গভর্নমেন্টের পায়ে এমন একটা, মানে অ্যাকচুয়ালি তো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, ইন্ডাস্ট্রি যা ছিল সব বন্ধ হয়ে গেছে। এই লোকগুলো এই ধরনের বিভিন্নভাবে এই যে একটা যাচ্ছেতাই একটা জিনিস চলেছে, কোনো আইন ছিল না, কানুন ছিল না, ট্রেড ইউনিয়ন রাজ্য চালাতো, পার্টি রাজ্য চালাতো, এইখান থেকে কোনো অফিসারদের বা কোনো আধিকারিকদের কোনো রকম পাওয়ার ছিল না। সেইখানে একটা কমপ্লিট অ্যানার্কির মধ্যে চলেছে। অ্যানার্কির মধ্যে চললে যা হয় সেই জিনিস হয়েছে এখানে। মানে আজকে আপনাকে যদি ক্লিয়ার করতে হয়, আমি বলছি আপনাকে 80% যে ফ্ল্যাট বাড়ি আছে সেখান থেকে আপনাকে লোককে বের করে দিতে হবে। ফ্ল্যাটে অগ্নি নির্বাপনের ব্যাপার নেই, ফ্ল্যাটে স্ট্রাকচারাল ডিজাইন নেই, ফ্ল্যাটে ইয়ে নেই। সে এক অবস্থা আপনার হোটেলে, এক অবস্থা আপনার রেস্টুরেন্টে, এক অবস্থা আপনার বিভিন্ন ক্লাবে, সব জায়গায় এক অবস্থা। এমনকি পুরসভায় কর্মচারীদের বেতনেও কাটমানি নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। তাহলে সরকারি কর্মচারীদের বেতনেও তাহলে কি ভাগ বসিয়েছিল এতদিন ধরে? না, বেতনে ভাগ বসায়নি। এরা যেটা করেছে, এরাই যাদের নাকি যাদের এই টেম্পোরারি যাদের নিয়োগ করতো, তাদের ওখান থেকে তারা ভাগ দিত। টেম্পোরারি নিয়োগ করতো তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে, দেখা যাবে সেই এজেন্সির মাথায় যারা বসে আছে তারা সব তৃণমূল নেতা। এটাই তো ভাগ নেওয়া। আপনি ডিরেক্ট একটা লোককে রিক্রুট না করে কারো থ্রুতে নিচ্ছেন, যার থ্রুতে নিচ্ছেন সে আপনার নেতা। এখান থেকে এটাকেই ভাগ নেওয়া বলে। সেখান থেকে প্রত্যেকটা এজেন্সি অভিষেক ব্যানার্জিকে টাকা পাঠাতো। শওকত মোল্লার বিরুদ্ধে ইউপিএ ধারা দেওয়া হলো, কোথায় শেষ এই অনিয়মের এই বেআইনি কাজ? কিভাবে সম্ভব হলো এদের দ্বারা? শওকত মোল্লা যে বোম বানাতো সেটা তো মমতা ব্যানার্জি বলেছেন, এবং ও যে বোম বানাতে থেকে যে ধরা পড়েছে, এই যে বোমের কারখানা বাস্ট করেছে, সেই বোমের কারখানায় কার জন্য বোম তৈরি হতো? মমতা ব্যানার্জির জন্য তৈরি হতো, অভিষেক ব্যানার্জি তৈরির জন্য তৈরি হতো, অভিষেক ব্যানার্জিকে 10 লাখ ভোটে জেতানোর জন্য তৈরি হতো। তো শওকত মোল্লা বলুক যে আমি বোম বানিয়েছি অভিষেক ব্যানার্জিকে 10 লাখ ভোটে জেতানোর জন্য, তাহলে শওকত মোল্লার কোনো সমস্যা নেই, সেটা বলুক শওকত মোল্লা। একদম শেষ দুটো প্রশ্ন করব। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনায় বামেদের উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, যাদবপুরে পড়াশোনা ছাড়া এই রাজনীতির নোংরা আখড়া তৈরি করতে চায় বামেরা তাহলে? দেখুন, এই জিনিসটি করছে যাদবপুরের ছাত্ররা না, এটা করছে যাদবপুরের অধ্যাপকরা। আমি ব্যাপারটা আপনাকে বোঝাই। এই যে যারা বলছে যে যাদবপুরের স্টুডেন্টরা খুব ভালো, যাদবপুরে চাকরি পাওয়া, চান্স পাওয়া কঠিন, যাদবপুরে থেকে আইআইটির ছেলেরা অনেক ইন্টেলিজেন্ট। যাদবপুরের সমান ইন্টেলিজেন্ট ছেলে হলো ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ে, তারা আরজি করে পড়ে, তারা এনআরএসে পড়ে, তারা শ্রীপুর বিই কলেজে পড়ে। আমি ছেড়ে দিলাম, কিন্তু এই 4-5টা কলেজে তো তাদের সমান ইন্টেলিজেন্স লোক, বা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ে। তাহলে এই কলেজগুলোর ছেলেরা কেন অসভ্যতা করে না? আর গত 40 বছর ধরে কেন যাদবপুরের ছেলেরা অসভ্যতা করে? যাদবপুরের ছেলেরা অসভ্যতা করে কারণ তাদের এই যে এক, এবং প্যাটার্নটা এক। আমাদের সময় যে অসভ্যতাটা চলতো 93-94-তে, 2006-তে যে অসভ্যতা চলেছে, 2014-তে হোক চলেছে, এবং আজকে যেটা চলছে, এর আগে ধরুন ব্রাত্য বসুকে পেটানো, তারপর ধরুন আচার্যকে পেটানো, আচার্যকে অপমান, সমাবর্তন, সবাই ডিগ্রি ছিঁড়ে ফেলে দেওয়া, এই যে ক্রমাগত যে অসভ্যতাগুলো করে গেছে, এগুলো ট্রেনিং দিয়েছে এদের চিরকুটে চাকরি পাওয়া একদল অধ্যাপক, এবং তাদের নেতা হলো মূলত পার্থপ্রতিম বিশ্বাস এবং পার্থপ্রতিম রায়। এরা দুজন হলো এদের নেতা, এবং আরো এখানকার অনেক প্রফেসর আছে, এই গৌতম গুপ্ত থেকে শুরু করে বিভিন্ন, এরা দিনের পর দিন এই জিনিসগুলো মাথায় তুলে গেছে, এবং ছাত্রদের একইভাবে এরা ট্রেনিং দেয়। নইলে আপনি ভাবুন যে 93-তে যারা নাকি আমাদের বয়সী ছেলে মেয়ে না, আমরা আজকে বুড়ো হয়ে গেছি, প্রায় আমরা 50 ক্রস করে গেছি। আমাদের সময় ঠিক যেভাবে এই এসএফআই বা এটসেট্রা তারা গন্ডগোল করতো, আজকেও একইভাবে গন্ডগোল করছে। কেন করছে? কারণ সেই সময় মাস্টারমশাই ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, পার্থপ্রতিম রায়রা একটু পরে এসছেন বোধহয়, আজকেও তারা একইভাবে ট্রেনিং দিচ্ছে, একইভাবে ছেলে মেয়েদের তারা জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। বা যাদবপুরের কিছু ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে ইত্যাদি, যে জন্য যাদবপুরের এখনো সুনাম আছে। আমাদের ক্লাসে তো আপনি দেখবেন মোটামুটি 90% ছেলে মেয়ে তারা ভীষণ সাকসেসফুল, তাদের জন্য যাদবপুরের এখনো নাম আছে।
কিন্তু এরা বদনাম করে দিচ্ছে যাদবপুরের, এই যে জন্য যাদবপুরকে আইআইটি করা হলো না, শিবপুরকে আইআইটি করা হলো। যাদবপুরকে চান্স দিয়েছিল আইআইটি করা, যাদবপুর নেয়নি। যাদবপুরকে ইনস্টিটিউট অফ এমিনেন্স দিয়েছিল, যাদবপুর নেয়নি, কারণ ওদের পড়াশোনা করার ইচ্ছা নেই, রাজনীতি করার ইচ্ছা। এবং এর সব কিছুর মূলে হলো যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। এখানে ছাত্রদের কোনো দোষ নেই, আমি আপনাকে বলছি। ওরা তো বাচ্চা, ওদের আপনি মাটির মতো, ওদের আপনি যেভাবে করবেন ওরা সেভাবে তৈরি হবে। এই জন্য পুরোপুরি দায়ী মাস্টারমশাইরা। কিন্তু এই যে অধ্যাপকদের ঘেরাও করে আন্দোলন করছে বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা, আদৌ কি এই যাদবপুর আবার আগের মতন স্বাভাবিক ছন্দে ফিরবে? অধ্যাপকদের ঘেরাও করছে, তার মানে ওই বিরোধী যে অধ্যাপকরা এই যে অধ্যাপকদের ঘেরাও করছে, এর পিছনে কিন্তু পার্থপ্রতিম বিশ্বাস, পার্থপ্রতিম রায় এবং আরো কিছু অধ্যাপক আছেন। এই আপনার এখন পাল্টি খাওয়ার চেষ্টা করছেন, ওই পলিটিক্যাল সায়েন্সের বই লেখে কে একজন প্রফেসর আছে, পাল্টিকে বিজেপিতে আসার চেষ্টা করছেন। এই যে এরা সব লেফট মানে রেড নকশাল আর কি। তো এই পুরো বদমাইশিটা এরা করছে, ছাত্রদের এখানে কোনো ভূমিকা নেই। এবং হোক যেটা করেছে সেটাও কিন্তু অধ্যাপকরা করেছে। কারণ আমি আপনাকে বলি, যাদবপুরের অধ্যাপকরা এখানে স্ট্রাকচারাল ডিজাইন ভেটিং করে, এনভায়রনমেন্টাল টিচাররা, এনভায়রনমেন্টের টিচার স্ট্রাকচারাল ডিজাইন অ্যাপ্রুভ করে। যাদবপুরে আমি আপনাকে কতগুলো কেলেঙ্কারি বলি। 2016-তে যে ব্রিজটি ভেঙেছিল পোস্তা ব্রিজের, সেটি ভেঙেছেন যাদবপুরের একজন অধ্যাপক, ঠিক আছে, এবং সেও চিরপুরে চাকরি পাওয়া একজন অধ্যাপক। যাদবপুরের টিচাররা এই ভেটিং থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি এটাকে পুরো মনোপলি করে নিয়েছে, এবং যে জন্য কোনো কনসালটেন্সি কোম্পানি ঢুকতে পারেন না। গভর্নমেন্টের অফিসারদের সঙ্গে ঘুষ দিয়ে, যে আপনারা আমাকে ভেটিং করতে দিন, আমি এত টাকা আপনাকে ঘুষ দেবো, এইভাবে তারা ব্যবসা চালিয়ে গেছে। এবং যার ফলে আপনি দেখবেন কলকাতার অধিকাংশ ফ্লাইওভার ভেঙে পড়ছে। একটা ব্রিজ তো ভেঙেই পড়েছে, দুটো ব্রিজ ভেঙে পড়েছে খুব রিসেন্ট টাইমসে। এখানে অবস্থা খুব খারাপ, আমি বলছি দুর্নীতির চূড়ান্ত। আপনি এখানে কংক্রিট টেস্ট করুন, আপনাকে ভুল রেজাল্ট দেবে। আপনি এখানে টেস্ট করুন, আপনি সয়েল টেস্ট করুন, ভুল রেজাল্ট দেবে। বাড়িতে বসে রেজাল্ট বানিয়ে দিয়ে দেবে, বাড়িতে বসে রেজাল্ট বানিয়ে দিয়ে দেবে। যে কোনো মেটেরিয়াল টেস্ট করুন, আপনাকে বাড়িতে বসে টেস্ট করে দিয়ে দেবে। এই অন্যায় যখনই আপনি ভাঙতে যাবেন, তখনই এই ধরনের আন্দোলন এরা ছাত্রদের দিয়ে করাবে, যেটা চোখ কলরবের সময় করে প্রফেসর অভিজিৎ চক্রবর্তীকে ধরা হয়েছিল। কোটি কোটি টাকার দুর্নীতি। আমি বলছি এর কাছে আপনার শওকত মোল্লা বা এরা সব বাচ্চা এর কাছে। আপনি শওকত মোল্লাকে বললেন না ইউপিএ, শওকত মোল্লা বাচ্চা এদের কাছে। কিছু বাম নেতা সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যে যাদবপুরে যে বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের গুন্ডা, পোষা গুন্ডারা নাকি এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে যাদবপুরে। আমি যদি বলি নন্দিনী মুখোপাধ্যায়ের গুন্ডারা করেছে এটা, আমি যদি বলি যে এটা পার্থপ্রতিম বিশ্বাসের গুন্ডারা করেছে, আমি যদি বলি পার্থপ্রতিম রায়ের গুন্ডারা করেছে এটা। আর সর্বরী মুখার্জি দেখলাম কয়েকজন কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তুলছেন। সর্বরী মুখার্জিও বিএ পাস, কৌশিক সেনও বিএ পাস। কৌশিক সেন তো বিএই পাস, এর বেশি তো কিছু না। কৌশিক সেনের ছেলে, ওই যে বড় বড় কথা বলছে, একটা ভম্বল টাইপের ছেলে, ও 10 পাস, সাউথ পয়েন্ট থেকে পাস করে 10 থেকে 12 পর্যন্ত পাস করতে পারেনি, ঠিক আছে। এই যে বড় 40 বছরের একটা দামড়া দেখছেন, সিপিএম এর হয়ে দৌড়ায়, 6 বছরে গ্র্যাজুয়েশন পাস করেছে সেই দামড়াটা, রোজ সন্ধ্যাবেলা টিভিতে গিয়ে বসে। 6 বছরে সে গ্র্যাজুয়েশন পাস করেছে। এরা সব বড় বড় বুদ্ধিজীবী। আরেকজন লিডারকে দেখছেন, ওই আপনার হাওড়ার কুখ্যাত একজন ট্রেড ইউনিয়নিস্ট লিডার ছিলেন, তার নাতনি, সে 12 বছর ধরে পিএইচডি করেছে জেএনইউতে। তাও জেএনইউ বলে পিএইচডি করতে পেরেছে, যেখানে ওখানে যেহেতু ওখানে বামপন্থীদের লোকে হেল্প টেল্প করে। তো এই তো এদের ক্যালিবার। বা 22 বছর ধরে পিএইচডি করেছে সুজন চক্রবর্তী। এর কি যোগ্যতা আছে এদের? অসংখ্য ধন্যবাদ।